জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। দর্শক, শুরু করছি অংশুমালীর নিয়মিত আয়োজন বর্ণবীক্ষণ। বাংলা ভাষার এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে আসছি। আজকে নিয়মিত যিনি উপস্থাপক সঞ্চালক, তিনি অনুপস্থিত। তার একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি কলকাতার বাইরে আছেন, যার ফলে তার আজকের অনুষ্ঠান পরিচালনা সম্ভব হয়নি। বাধ্য হয়ে আমি কাকুন রেজা, সম্পাদক বাংলাদেশ চ্যাপ্টার অংশুমালীর সঞ্চালকের দায়িত্ব নিচ্ছি। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আছেন ভাষা গবেষক, ভাষাতত্ত্ববিদ নারায়ণ চন্দ্র দাস। উনি বোধহয় কথা বলছিলেন, যতদূর আমি জানি, যতদূর দেখেছি অনুষ্ঠান ই বর্ণ নিয়ে, দীর্ঘ ই বোধহয়, খুব সম্ভবত। আজকে প্রশ্নটার সম্পর্কে আমি খুব যে জানি তা না, যে দর্শকদের কি প্রশ্ন আছে হয়তো নারায়ণবাবু জানেন। আমি নারায়ণবাবুকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আপনার বক্তব্য রাখার জন্য বর্ণভিত্তিক ট্রেনটা আপনি চালু করেছেন, যে সে অনুযায়ী নারায়ণ চন্দ্র দাস। নারায়ণ দা, আপনি কি শুনতে পাচ্ছেন? নারায়ণ দা, খুব সম্ভবত নারায়ণ দার সংযোগে কোনো সমস্যা হয়েছে। আমরা দেখছি উনি হয়তো ফিরবেন, তার সংযোগ কেটে গেছে মূলত, যেটা আমাদের দক্ষিণ এশিয়ার একেবারে কমন একটা প্রবলেম। তিনি পশ্চিমবঙ্গ থেকে আছেন, আমি বাংলাদেশ থেকে আছি, তারপরেও যে আমাদের যে কানেকশন পশ্চিমবঙ্গ থেকে উনি কেটে গেছেন। দক্ষিণ এশিয়ার কানেকশন আমরা আসলে খুব খারাপ অবস্থায় আছি। নারায়ণদা ফিরছেন, আমরা কথা বলবো তার সাথে। ভাষাভিত্তিক বর্ণভিত্তিক অনুষ্ঠান। নারায়ণদা, আপনাকে স্বাগত। স্বাগত, ওয়েলকাম আপনাকেও। হ্যাঁ, আমি বোধহয় ক্যামেরার সঙ্গে, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আপনি সব ঠিক আছেন। নারায়ণদা, আপনি আজকে এমনি আমরা একটু দেরি করে শুরু করেছি নানা কারণে, নানা সমস্যার কারণে, প্রযুক্তিগত সমস্যার, ইন্টারনেটের সমস্যার কারণে আমাদের একটু দেরি হয়েছে। তো আপনি আলোচনাটা শুরু করতে পারেন নারায়ণদা। হ্যাঁ, প্রথমেই আমি আজকে আমাদের যে গত সোমবারের অনুষ্ঠানটা আমাদের হয়নি, তার পেছনে কারণ ছিল। কারণ জয়পুরহাট জেলা শহরের অধিবাসী, আমাদের অংশুমালীর পরিচালক এবং সংস্থার কর্ণধার জোবাইন সন্ধির মা, বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, সমাজসেবী, ছাত্র নারী আন্দোলনের নেতা এবং একটা প্রতিবাদী, সাহসী প্রতিবাদী চরিত্রের ভূমিকায় তিনি জীবন অতিবাহিত করে গেছেন। সেই রকম একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের স্মৃতি অনুষ্ঠান, তার প্রয়াণোত্তর 3 মাস পরে, প্রায় 3 মাসের বেশি সময় ধরে পরে একটা স্মৃতি সভা, স্মৃতি বিজড়িত একটি আলোচনা চক্রের অনুষ্ঠান করা হয়েছিল অংশুমালীর পক্ষ থেকে। সেই অনুষ্ঠানের জন্য আমাদের অনুষ্ঠানটা, বর্ণবীক্ষণের অনুষ্ঠানটা একটা দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। তো আমি এই সুযোগে শ্রীমতী রোকেয়া লিলি, প্রয়াত রোকেয়া লিলি, তাকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি। আজকে অনুষ্ঠান দেরির কথা সঞ্চালক আপনাদের জানিয়েছেন। সঞ্চালক, প্রখ্যাত সঞ্চালক শ্রী কাকুন রেজা মহাশয়। তো আজকেও একটু দেরি হয়েছে কিছু অনিবার্য কারণে, তবু আমরা অনুষ্ঠানটা আজকে চালিয়ে যাচ্ছি। আমার আলোচ্য বিষয় ছিল, গতদিনের আলোচনা ছিল ইরন শব্দটা নিয়ে। আজকে আমরা আলোচনা করব ঈর্ষা শব্দটা নিয়ে, এবং পারলে সময় থাকলে ইহা শব্দটা নিয়েও আমরা আলোচনা করব। আমরা দেখেছি যে দীর্ঘই হচ্ছে গতিশীল অস্তিত্বকে দীর্ঘই বলা হয়। গতিশীলতা সেই
গতির সক্রিয়ণকে আমরা রস্যই দিয়ে বুঝেছি, কিন্তু গতির সক্রিয়ণের আধার অর্থাৎ গতিশীল অস্তিত্বকে আমরা দীর্ঘই দিয়ে বুঝেছি। গতিকে বুঝছি রস্যই দিয়ে, এবং গতিশীল অস্তিত্ব তাকে আমরা বুঝতে পারছি দীর্ঘই দিয়ে। অর্থাৎ দীর্ঘই একটা আধার, যে আধারে গতিশীল অস্তিত্ব অবস্থান করেন। যেমন অস্তিত্বন অবয়ব ধারণ করে অয়ের আধারে ঢুকে যায়। একটা অস্তিত্ববান অস্তিত্ব নিতে চায় এরকম একটা সত্তা অস্তিত্ব লাভ করছে এবং তার অবয়বের ভেতরে ঢুকে যাচ্ছে, অবয়ব নিয়ে সে সশরীরে হাজির হচ্ছে। এখানে সরয় যেটা, সেই অটা একাধারে আধেয় ছিল এবং আবার আধার হিসেবেও কাজ করেছিল। অবর্ণের দুটো অর্থ, একটা হচ্ছে অস্তিত্ব নামক যে ক্রিয়ার নাম, অ্যাকশনটার নাম, এবং সেই অ্যাকশনের ফলে, সেই ক্রিয়ার ফলে যে সত্তাটি অস্তিত্ব লাভ করছে, মানে অয়ের অবয়ব নিয়ে অবয়বের আধারে সেই অস্তিত্বটা ঢুকে যাচ্ছে, অয়ের আধারে ঢুকে যাচ্ছে, সেও তো অয়ের এইবার যখন আবার আয়ের আধারে ঢুকছে, এইভাবে রস্যইয়ের আধার এবার দীর্ঘইয়ের আধারে এসেছে। এইভাবে অস্তিত্ব ক্রমান্বয়ে আধার থেকে আধারে সে রূপান্তরিত হচ্ছে এবং সে গতিশীল হচ্ছে। রস্যই বর্ণে আমরা সেই গতিকে লক্ষ্য করেছি, এবং দীর্ঘই হচ্ছে সেই গতির আশ্রয় বা গতির আধার, গতি যার ভেতরে ক্রিয়াশীল হয়ে থাকে। তো দীর্ঘই আমরা যখন ইরন শব্দটা দেখেছিলাম, সে ঈর্ষা শব্দের ভিতরে সেই ঈরকে আমরা দেখতে পাবো, ইরনকে দেখতে পাবো। ঈর শব্দের মানে কি ছিল? গতিশীল অস্তিত্বের রহন বা আবর্তন যার ভেতরে থাকে তাকে আমরা বলেছিলাম ইরন। ক্রিয়াটার নাম হয়েছিল ইরন, এবং ঈর একটা ধাতু। এই ঈর আবার আমরা দেখেছিলাম সেদিন, শব্দের উদাহরণ দিয়ে আমরা দেখেছিলাম যে প্রত্যয় হিসেবে বা শব্দের শেষে, যেমন সমযোগ ইরন, সমযোগ সমীর বা সমীরন, এখানে ঈর বা ইরনটা দেখবেন প্রত্যয় হিসেবে ঢুকছে। আবার আমরা ক্ষীর শব্দের ভেতরে দেখেছিলাম যে ক্ষয়ের সঙ্গে ক্ষীয়, যেটা ক্ষয় মূর্ধন্য ক্ষীয়, তার সঙ্গে ঈর যোগ হয়ে সেটা প্রত্যয়ের মতো যুক্ত হচ্ছে, হয়ে ক্ষীর হচ্ছে। শরীরের ক্ষেত্রে দেখেছি, সমীরের ক্ষেত্রে দেখেছি। এবার ঈরটা ধাতু হিসেবে, ঈর ধাতু আমরা দেখেছিলাম ইরন শব্দের ভেতরে। এবার ঈর্ষ বলে আরেকটা ধাতু মূর্ধন্য যুক্ত করা হলো ঈর্ষ। ওটা হসন্ত হবে ধাতুটা, অকার এখনো আমরা দেব না, ঈর্ষর সঙ্গে আকার যোগ করে ঈর্ষা শব্দটা করব। বানানটা হবে দীর্ঘ ই, মূর্ধন্য জফলা রেফ হবে, ইরনের রটা রেফ হয়ে যাবে এবং জফলা আকার হয়ে আয়ের আধারে ঢুকে যাবে। ঈর্ষ ধাতুটা আধারের ভেতরে ঢুকে যাবে, ঈর্ষা। এই ঈর্ষর ভেতরে ঈর কথাটা আছে। এই ঈর শব্দটা একটা ই আর র যোগ করে, দীর্ঘ ই এবং বয়শূন্য র যোগ করে আমরা ঈর ধাতুটাকে তৈরি করেছি। আসলে ই একটি বর্ণ, বয়শূন্য র একটি বর্ণ, দুটো বর্ণের মিলিত ফলও বলতে পারেন সেটাকে। সেটাকেই ধাতু হিসেবে, ধাতুগুলো আবার ঈর্ষ যখন ধাতু হচ্ছে, ধাতু আসলে কিছুই না, বর্ণের সমাহার। এক বা একাধিক বর্ণ যুক্ত করে আমরা কি করি, আমরা ধাতু তৈরি করেছি। কিছু ধাতু তো সুনির্দিষ্ট, কিছু ধাতু নতুন নতুন আর ধাতু সৃজন হচ্ছে না, তো সেটা অন্য প্রসঙ্গ। কি করে ধাতু তৈরি করতে হয় সেটা অন্য প্রসঙ্গ। আমরা ঈর্ষ শব্দের ভেতরে যে ঈর ধাতুটা রয়েছে, সেই ধাতুটাকে একটু পরখ করে নেওয়া যাক। এটা বিদেশি ভাষায়, যেমন ইংরেজিতে এটা এর বা আর বা এয়ার ভাবে, এইভাবে শব্দগুলোর মধ্যে রয়েছে ধাতু। এই ঈর, আমাদের যেটা দীর্ঘ ই বয়শূন্য ঈর বলছি, সেটা ইংরেজিতে উচ্চারণটা অনেক সময় আর বা এয়ার বা এর, বিভিন্ন দেশে, আমেরিকা একরকম হয়, ব্রিটেনে একরকম হয়, ব্রিটেনে কিছু মানুষ একরকম করেন, আরেক দল মানুষ আরেকভাবে উচ্চারণ করেন, এরকম ব্যাপার আছে। এটা ফ্রেঞ্চ এবং জার্মান ভাষাতেও এর পুরনো অস্তিত্ব দেখা যায়। ওল্ড ফ্রেঞ্চ,
ল্যাটিনেও দেখা যায়, মিডল ল্যাটিনে, মধ্যযুগের ল্যাটিনে এর ব্যবহার পরিবর্তন হয়েছে। ইরের একটা আমি এর বলেছি বা আর এয়ার বলেছি। এয়ার মানে যেটাকে আমরা বাতাস বলি, ইরন, গতিশীলতা, গতিশীল অস্তিত্বের আধার। বায়ু তো গতিশীল অস্তিত্বের আধার। তো এই ইরন, এই আধারটা, এটা অনেকটা আমরা যেটা ইংরেজিতে এর বলে, বাঙালি ভারতীয়রা বা আমরা বাঙালিরা এর উচ্চারণটাই বেশি করি। টু এর ইজ হিউম্যান বলে একটা কথা আছে। তো এই যে সমইরনের যে আমরা ধারণা যে চারিদিকে সব জায়গায় সমানভাবে ইরন মানে বাতাস বইতে থাকবে, গতিশীল অস্তিত্ব হচ্ছে একটা বাতাস, সে গতিশীল হয়ে সক্রিয় থাকবে, আবর্তিত হবে সমান সর্বদিকে সমানভাবে, এটা এক ধরনের একটা ভ্রান্তি। এটা সবসময় হয় না। সেই জন্য দেখবেন আমরা যখন টু এর ইজ হিউম্যান বলি, মানুষ মাত্রই ভুল হয়, অর্থাৎ ভ্রান্তির শিকার হয়। সেটা কিন্তু আমাদের যে ইচ্ছা, আমাদের যে আমরা যা চাই, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এই যে ব্যাপারটা, এই যে ভুল বা ভ্রান্তি, এটার উৎস হচ্ছে এই ইর ধাতুটা, যেটাকে ইংরেজিতে এর বা আর বা এয়ার উচ্চারণে এইভাবে উচ্চারিত, প্রনাউন্স করা হয়। যেমন ইরিটেট, এবং এই ভ্রান্তির থেকে কি হয়, ইরিটেশন হয়, এরাটিক হয়ে আমরা ভুল হয়ে যায়, এরর হয়ে যায়, এবং এয়ারও হয়, AIR, এয়ার, বায়বীয় হয়ে যায় ব্যাপারটা। আবার আমরা দেখেছি যে ভ্রান্তি কিরকম ভাবে হয়, যেমন ধরুন আমরা যেটা চাই সেটা পাই না। যেমন মরীচিকার মতো মনে হয়, আমরা যেটাকে আলো ভাবছি, যে কাছে যাচ্ছি যত আলোটা সরে সরে যাচ্ছে, অর্থাৎ আমরা যাই সেটা পাচ্ছি না, এই ব্যাপারটা। কিন্তু দেখুন, ঈর্ষা শব্দের আমরা যে প্রচলিত অর্থটা জানি, সেই শব্দের ভেতরে এই সম ইরনের ব্যাপারটা নিয়েই সমস্যা। কেন সমানভাবে আমরা গতিশীল হতে পারছি না? আমি ধরুন, আমরা কখনো ঈর্ষান্বিত হই, ইংরেজিতে জেলাস, GEALOUS, অথবা ZEALOUS, জিলাস, এরকম দুটো শব্দ আছে। এই জেলাস এবং জিলাসিটা, জেলাসি বা জিলাসি শব্দটা কিভাবে আসছে, যে জিলটা দেখবেন মোটিভেশনাল শব্দ হিসেবে, উৎসাহ দানকারী শব্দ হিসেবে ব্যবহার করা হয়। আসলে তার ভেতরে ঈর্ষা একটা রয়েছে, ঈর্ষার উপস্থিতি আছে, আমি সেটাই আলোচনা করার চেষ্টা করছি। এবং যেটা ZEALOUS, জেলাস, এই শব্দটা ল্যাটিন থেকে, মধ্যযুগের ল্যাটিন থেকে বিবর্তিত হয়ে এটা আকাঙ্ক্ষা, তার সঙ্গে অবদমিত ইচ্ছা, বা ধরুন হিংস্রতা, অ্যাগ্রেশনের ব্যাপারটাও চলে আসে অনেক সময়। অ্যাভারিস মানে প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ নেওয়া, এনভি, ম্যালিস, এই ধরনের শব্দের দিকেও, শব্দার্থের দিকেও রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ ঈর্ষা শুধুমাত্র সমগতিসম্পন্ন অস্তিত্বের আধার হিসেবে আমরা এগিয়ে যাব, এরকমটা থাকলেই হয়তো এই অর্থটা সঠিক বোঝা যেত। ঈর্ষা শব্দের অর্থের সঙ্গে যে অর্থে শব্দটা তৈরি করা হয়েছিল আর যে অর্থ আমরা ব্যবহার করি, এই দুটোর ভেতরে অনেক তফাৎ রয়েছে। ঈর্ষা শব্দটার অর্থটা হয়ে গেছে ঈর্ষা ক্রিয়ার ফলাফলকে কেন্দ্র করে, অর্থাৎ আমি গতিশীল অস্তিত্ব হিসেবে আমি এগিয়ে যাচ্ছি। ধরুন আমি এক ধরনের কাজ করছি, ধরুন আমি ধান চাষ করছি, ধান চাষ করে ধান চাষের যে বিদ্যা, তার বিদ্যা বুদ্ধি সব আমি অর্জন করেছি, সেটাকে প্রয়োগ করতে গিয়ে আমি এগিয়ে গেছি, আমি ধনবান হয়েছি, সম্পদশালী হয়েছি। আবার আমারই দেখা দেখি আরেকজন অন্য একটা রাস্তায় হেঁটে, ধরুন সবজি দিয়ে বা গম নিয়ে একটা বা ভুট্টা নিয়ে একটা চাষ করে, তিনি সেই কাজে, সেই ভুট্টা চাষের বিদ্যা বুদ্ধি লাগিয়ে তিনি ধনবান হলেন, এগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হলেন, বাড়ি গাড়ি করলেন, সম্পদশালী হলেন, ঐশ্বর্যবান হলেন। কিন্তু এইভাবে উনিও যেভাবে গতিশীলভাবে আবর্তিত হচ্ছেন, আমিও ওই একইভাবে অন্য একটা বিষয় নিয়ে আমি গতিশীলভাবে আবর্তিত হচ্ছি।
ফলে এই দুজনের এই ইরনটা ভেতরে আপাতত কোনো বিরোধ থাকার কথা নয়। কিন্তু আমাদের সভ্যতা যত এগিয়েছে, আমরা যত ধনবাদের দিকে, ধনতান্ত্রিক সভ্যতার দিকে আমরা এগিয়েছি, তত এই প্রতিযোগিতাগুলো হিংসামূলক, ঈর্ষামূলক প্রতিদ্বন্দ্বিতায়, এবং সেটা কখনো কখনো প্রতিযোগিতার বদলে সেটা হয়ে গেছে যুদ্ধের আকার ধারণ করেছে, এমন ধ্বংসাত্মক দিকেও চলে গেছে অনেক সময়। তো এই ঈর্ষাটা আসলে, ঈর্ষা শব্দের অর্থটা দাঁড়িয়েছে সমান গতিশীলতার, গতিশীল অস্তিত্ব হিসেবে আমি আবর্তিত হব, আমি রইব, আমি বেঁচে থাকবো, এগিয়ে যাব, সম্পদশালী হব, ধনবান হব। এটার সঙ্গে এটা আরেকটা বিরোধ কেন হচ্ছে? উনি যেহেতু ভুট্টা চাষ করে আমার চাইতেও বেশি ধনবান হয়ে গেলেন, আমার ভেতরে ঈর্ষার সঞ্চার হচ্ছে। এটা হচ্ছে ঈর্ষা ক্রিয়ার ফলাফল। আমিও গতিশীল অস্তিত্ব হিসেবে আমি আবর্তিত হচ্ছি, দ্বিতীয়জন তিনিও গতিশীল অস্তিত্ব হিসেবে আবর্তিত হচ্ছেন, রয়েছেন, এগিয়ে চলেছেন। কিন্তু ঈর্ষা ক্রিয়ার যে ফল, সেটা হয়ে গেল দুজনের ভেতরে একটা যেন গায়ে জ্বালা ধরে যাচ্ছে। উনি আমার চাইতে কেন বেশি এগিয়ে গেলেন? কি করে এগিয়ে গেলেন? কেন তুমি বড় সুন্দরী হলে? কেন তুমি ফার্স্ট ডিভিশনে গেলে, আমি কেন ফার্স্ট ডিভিশন পেলাম না? এই যে তোমার দোতলা বাড়ি, আমার 3তলা বাড়ি, তোমার কি করে 5তলা বাড়ি হয়? আমার একটা বাড়ি, তোমার কি করে 6টা বাড়ি হয়? এই যে অস্তিত্বের যে গতিশীলতা মানে কি? গতিময় হলেই তো বৃদ্ধি হবে, বার বৃদ্ধি হবে গতিশীল হলে। তো সেই বার বৃদ্ধির অসম ফলাফলকে কেন্দ্র করে ঈর্ষার সঞ্চার হচ্ছে। আমি এটাই বলতে চাইছি, ঈর্ষা শব্দের অর্থটা বদলে গেছে। এরকম অনেক শব্দেরই মূল যে অর্থটা ছিল, সেই অর্থটা তার ফলাফলের কারণে সেই অর্থের বদল ঘটেছে। ঈর্ষা ছিলেন, ঈর্ষার পরিচয় পুরাণে আছে যে দক্ষের কন্যা, এবং ঈর্ষা ছিলেন দক্ষের কন্যা। কশ্যপের যে 13 জন স্ত্রী ছিলেন কশ্যপ মুনির, তার 13 জনের একজন পত্নীর নাম ছিল ঈর্ষা। অর্থাৎ ঈর্ষাটা পুরাণেও ঈর্ষা ছিলেন, এবং ঈর্ষার দ্বারা আক্রান্ত হয়েছিলেন তখনকার দিনে। কারণ দক্ষ যজ্ঞের পর থেকেই তো এই আমার বোধ, আমিত্ব বোধ এবং পণ্যবাহী সভ্যতার সূচনা হয়েছিল। বৈদিক সভ্যতার 2য় অধ্যায়ে অধঃপতনের সূচনা হয়েছিল। সেই সময় থেকে এই পণ্যজীবিতা, পণ্যকেন্দ্রিক প্রতিযোগিতা এবং ঈর্ষার আবহ তৈরি হয়েছিল। তো ঈর্ষাকে আমরা পুরাণে এইভাবে দেখেছি। আর ঈর্ষা শব্দের সম্পর্কে আমি কিছু বলছি না, যদি কারো কিছু জানার থাকে পরে প্রশ্ন করে জানাবেন, আমি আলোচনা করে চেষ্টা করব। আমি এবার চলে যাচ্ছি ইহা শব্দটিতে। কত মিনিট হলো কে জানে, মিনিট 15 বোধহয় আলোচনা আমি করে ফেলেছি। কাকন বাবু খুব ব্যস্ত মানুষ, তাকে পাচ্ছি না। আপনার 18 মিনিট, আরো 12 মিনিটের মতো আছে হাতে। আচ্ছা, তাহলে আমি ইহা শব্দটাকে, আমাকে আমাদের বর্তমান সঞ্চালক নাফিসা মিদ্দা অনুরোধ করেছিলেন ঈশ্বর শব্দটা আমি খুব অতি সংক্ষেপে সেরেছিলাম। ঈশ্বর আর ভগবানের একটা তুলনামূলক আলোচনা করতে। আমি এটা পরের অনুষ্ঠানে, এরপরে সোমবার যে অনুষ্ঠানটা হবে বর্ণবীক্ষণে, সেদিন উনিও থাকবেন, আমি সেদিন বলবো। আমি আজকে ইহা শব্দটা, ঈর্ষার পরে আমি ইহা শব্দ দিয়েই দীর্ঘঈর বর্ণ পরিচয়, দীর্ঘঈর সম্পর্কিত একটা মোটামুটি ধারণা আপনাদের হয়েছে আমি আশা করি। ইহা শব্দটাকে নিয়ে একটু কিছুটা ব্যাখ্যা করে নিই। ইহকাল পরকাল আপনারা শুনেছেন, ইহ জগৎ, সেটা সেই ইহর বানান কিন্তু রস্যই। অর্থাৎ গতিকে যদি স্থির রূপে, অর্থাৎ পরলোকে যাওয়া মানে তো এই মর্তলোক ছেড়ে চলে যাওয়া, পরলোক, অন্য লোকে চলে যাওয়া, অন্য স্বর্গে। স্বর্গ মানে দন্তস্ব গয়রফলা, দন্তস্ব গয়রেফ, স্বর্গ, অন্য স্বর্গে, অন্য অধ্যায়ে চলে যাওয়া। এই মর্তের যে আমাদের যে জীবনের যে অধ্যায়, সেইটাকেই আমরা ইহলোক বলছি, যেখানে আমরা স্থির হয়ে আছি,
মানে আমরা আবর্তিত হচ্ছি, কিন্তু হয়ে আমরা আমাদের অস্তিত্বের হওন হয়েছে, অস্তিত্ব ভবরূপে আমরা এই ভবজীবন পরিচালনা করছি। ইহকাল আমাদের সেই ইহকেন্দ্রিক, যে সময়সীমার মধ্যে আমরা গতিশীল হয়েছি। গতিশীল রস্যই হচ্ছে গতি, গতিকে আমরা থামিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা স্থির রূপে একটা মানব দেহ ধারণ করে আমরা এই মর্ত্য জগতে আবর্তিত হচ্ছে। তো এই দীর্ঘই হচ্ছে সেই দীর্ঘই, কিন্তু আমার প্রসঙ্গে, যে কোনো অস্তিত্ব বা সত্তা প্রসঙ্গে দীর্ঘই। তো ইহা মানে হচ্ছে গতিশীল অস্তিত্ব, সেই তো দীর্ঘই। গতিশীল অস্তিত্বের হওনের আধার, যাকে বা যার ভেতরে গতিশীল অস্তিত্বের হওন আমি দেখতে পাবো, যিনি গতিশীল হতে পারেন, গতিশীলতার আধারে ঢুকেছেন এবং সেইভাবে রয়েছেন, তার যে সেই আধারটাকে আমরা বলবো দীর্ঘই। এই এবং এইরূপ হোক, এরকম ইচ্ছা যার ভেতরে থাকে, তাকে, সেই ইচ্ছার যে আধার, তাকে আমরা বলতে পারি ইহা হোক, এইরূপ হোক। গতিশীল অস্তিত্বধারী যিনি, তিনি এইরকম রূপে আবির্ভূত হন। এই যে হয়ের ভেতরে হওয়ারের ব্যাপারটা থাকে, গতিশীল অস্তিত্বের আধার হচ্ছে দীর্ঘই। তিনি হয়ে কিরকম আধার নিয়ে থাকবেন, যে আধারে তিনি ঢুকবেন, গতিশীল অস্তিত্বধারী অস্তিত্বটি, গতিশীল যিনি, তিনি হবেন, নতুন কিছু একটা হবেন, হয়ে যে আধারে থাকবেন, সেটাই হচ্ছে ইহা, দীর্ঘই। তাহলে ইহা হওয়ার জন্য একটা ইচ্ছা আমাদের মধ্যে থাকে, যে আমি এইরূপ হব, এটার ভেতরে একটা ইচ্ছা। তাহলে ইহার শব্দের অর্থ কিন্তু ইচ্ছাটাও রয়েছে এর ভেতরে। ইংরেজিতে চেস বলে একটা কথা আছে, CHAS, চেস, চেষ্টা, বাংলায় যেটাকে আমরা বলি চেষ্টা। চেষ্টার মধ্যে ওই চেস করাটা, কোনো আমি কিছু করতে চাই, আমি কিছু হতে চাই, কিছু হয়েছে, কিন্তু আমি হয়ে আমার লক্ষ্য যেটা, সেই লক্ষ্যটাকে আমি হাসিল করতে চাই, সেটা করতে গেলে আমাকে ইহ হতে হবে, বা ইহর আধারে ইহা করিতে চাই, ইহা পাইতে চাই, ইহা লোভিতে চাই, এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করবে। এটাই হচ্ছে ইহা। এবং এই ইহা শব্দের সঙ্গে ইহামৃগ শব্দটি, আচ্ছা, ইহা শব্দের সঙ্গে আরো কতগুলি শব্দ জড়িত আছে। ইহার আগে ইহ শব্দটা ছিল। আমরা জানি নিরীহ বলে একটা শব্দ আছে। নিরীহ শব্দটা তৈরি হচ্ছে নিহ একটা উপসর্গ, নয়রস্যি, দন্ত নয়রস্যি বিসর্গ, নিহ। যেমন নির্ধন, নিহ যোগ ধন, মানে ধন যদি নিঃশেষিত হয়ে যায়, যার কিছু কোনো ধন আর অবশিষ্ট নেই, বা ন্যূনতম আছে, তিনি ধনী ছিলেন আগে, এখন নির্ধন, ধনহীন হয়েছেন, সেটা আমরা ধনের আগে যদি নি উপসর্গটা যোগ করি, নিহ উপসর্গ, নি উপসর্গ নয়, শুধু নয়রস্যি নয়, শুধু নয়রস্যি যে উপগ্রহ, তার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, সেখানে আটকে রাখা, একটা বেঁধে রাখা, এরকম একটা ব্যাপার আছে। সে যাতে বাড়তে না পারে, সে যাতে নিয়ন্ত্রিত হয় কোনো অস্তিত্ব। নিগ্রহ, যেমন আচ্ছা, নি দিয়ে নিগ্রহের ভেতরে যে নি আছে, ওখানে কিন্তু বিসর্গটা নেই, যার জন্য রে পেল না। আমরা যেটা বলছি নিরীহ, নিহ যোগ ইহ, এখানে একটা বয়শূন্য র এসে গেল, কেন? বিসর্গটা নয়রস্যি বিসর্গ নিহ ধাতুটা, যেখানে কি হবে, নিঃশেষ হয়ে যাবে, নির্যাসটুকু মাত্র থাকতে পারে, বা সেটাও নাও থাকতে পারে। এটা হচ্ছে এইটা নিহ উপসর্গের অর্থ, নিঃশেষিত হয়ে যাওয়া। তাহলে আমরা শব্দটা কি আলোচনা, নিরীহ, যেখানে ইহ বা ইহা এইরূপ হইব, এরকম কোনো ইচ্ছাই থাকবে না। গতিশীল অস্তিত্ব একেবারে মানে গতি হারিয়ে ফেলবে, সে আর গতিহীন হতে চাইবে না, সে হয়েই থেকে যায়, স্থির রূপে হয়ে থাকতে চায়। সে গতির আবর্তে, গতিশীলভাবে সক্রিয় হতে সে চায় না, গতিশীলতার আধারে ঢুকতে চায় না। তার মানে তার কোনো ইচ্ছাই নেই। সেই জন্য দেখবেন ইহ থেকে নিরীহ শব্দ, আমরা যখন কোনো মানুষকে বলি নিরীহ, মানে তিনি অ্যাকচুয়ালি ইচ্ছাহীন, শান্ত, মৃদু, স্থির রূপে অবস্থান করছেন। তার ভেতরে কোনো চাঞ্চল্য নেই, কোনো এগিয়ে যাওয়ার প্রবণতা নেই,
এইটা এই এই ধরনের একটা অস্তিত্বকে আমরা নিরীহ প্রাণী বলি, নিরীহ অস্তিত্ব বলি। ইহ শব্দ প্রত্যয় হিসেবে আরো অনেক জায়গায়, নিরীহ ছাড়াও ধরুন আরো কিছু শব্দ আছে, যেমন অনীহা, অনীহ শব্দটা, অনীহা আমরা বলি না যে এই এই কাজে এগিয়ে যেতে আমার অনীহা আছে, মানে আমার কোনো ইচ্ছা নেই। অর্থাৎ আমি গতিশীল অস্তিত্ব হিসেবে কোনো আধারে ঢুকতে চাই না, এইরূপ হতে চাই, ওইরূপ হতে চাই, আমার কোনো ইচ্ছা নেই, কোনো রূপেই আমি আর এগোতে চাই না। অর্থাৎ উদ্যমহীন একটা ব্যক্তি। আমরা একটু ইহা শব্দের অর্থগুলো দেখে নিই। ইহা শব্দের অর্থগুলো এরকম: চেষ্টা, উদ্যম, ইচ্ছা, অর্জনেচ্ছা, লিপ্সা, ক্রিয়া, উৎসাহ। এই অর্থগুলো আমরা হরিচরণ বন্দ্যোপাধ্যায় পাবেন, কলিম খান রবি চক্রবর্তীর শব্দার্থকোষেও পাবেন। তো এই ব্যাখ্যাগুলো যে আমরা দিচ্ছি সবগুলোই কলিম খান রবি চক্রবর্তী তাদের আবিষ্কৃত ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ তত্ত্বের সাহায্যে তাদের গ্রন্থাবলী অধ্যয়ন করে আমি যেটুকু যৎসামান্য উপলব্ধি করেছি এই তত্ত্ব সম্পর্কে, সেই তত্ত্বের আলোকেই আমি এই শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করছি। অনীহা শব্দটি একটা, নিরীহ একটা বললাম, খুব কম শব্দ হলেও এই শব্দগুলো থেকেই সেই ইহা শব্দের অর্থটা আপনারা আশা করি সেটা বুঝতে পারছেন। এবং এই ইহা শব্দ অনেকটা ইংরেজির চেজ করার মধ্যে এই শব্দটার একটা সাদৃশ্য রয়েছে। চেজ আমাদের যেটা বাংলা চেষ্টা, ইহা মানে মধ্যে ওই যে চেষ্টা, উদ্যম, ইহা শব্দের অর্থ। তো আমাদের চেষ্টা শব্দের ভেতরে ওই চেষ্টা আছে। ইহা শব্দটা যেভাবে ইহ এই ধাতুর রূপটা ওদের কাছে সরাসরি নেই, ওরা অন্যভাবে পেয়েছে, চেস থেকে ওরা চেষ্টা শব্দটা পেয়েছে। কোনো কিছুর অন্বেষণে, কোনো কিছু ব্যাপারে এইরূপ হব, সেই জন্য তার সে চেস করে যাচ্ছে, একটা জিনিসকে খুঁজতে চাইছে, একটা জিনিসকে পেতে চাইছে। কোনো কিছু মানুষ পেতে চাইলে চেষ্টা করে তার ইহা থাকা উচিত, তাকে গতিশীল অস্তিত্ব হিসাবে সেই উদ্যমের আধারে, উৎসাহের আধারে তার ঢুকে যাওয়া উচিত। দীর্ঘইর আধারে ইহা শব্দের ইহ যদি একটা ধাতু হয়, ইহ যোগ আ, ইহা, সেই ইহের ওই ধাতু, ওই ক্রিয়ার মধ্যে তার ঢুকতে হবে। আমি এই দুটো শব্দ আপনাদের সামনে রাখলাম। এই সম্পর্কে আরো যদি প্রশ্ন থাকে আপনারা জানাবেন, আমরা সেটা ব্যাখ্যা করব পরবর্তীকালে। আজকে আমরা কি এখানেই শেষ করতে পারি? আমাদের কিছু জিজ্ঞাসা থাকে আপনি বলতে পারেন। আমাদের সময় শেষ পর্যায়ে। আজকে তো আপনি যে ভাবে ব্যাখ্যা করলেন, এখানে আর প্রশ্নের কিছু নেই, জিজ্ঞাসাও কিছু নেই। ঈশ্বর আর ভগবানের যে তুলনার কথা বললেন, যে মানে শব্দের অর্থ, ক্রিয়া ভিত্তিক অর্থ বা অর্থ নিয়ে যে কথাটা আলাপ আলোচনা, তখন হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে। আজকে দর্শকদের তেমন কোনো প্রশ্ন নেই, যার ফলে আমাদের অবশ্য আজকে প্রশ্ন না হওয়ার কারণ আছে, আজকে যে অনুষ্ঠানটা দেরি হয়েছে, এখন 2 নম্বর গত দিনের অনুষ্ঠানটা হয়নি, সেটাও দেখুন রবি বিনতে মানুয়ার দেখলাম প্রশ্ন করেছেন, সোমবারের অনুষ্ঠানটা কি হলো না, এরকম একটা প্রশ্ন করেছেন, সেটারও আমিও খেয়াল করিনি, তাহলে আগে উত্তরটা দিয়ে রাখতে পারতাম। ঠিক আছে, তাহলে আজকে গত অনুষ্ঠানের যে কারণে হয়নি, সেই ব্যাখ্যাটা দর্শক করে দিয়েছেন নারায়ণ চন্দ্র দাস, আমাদের যে অংশুমালীর প্রধান সম্পাদক, জুবাইন সন্ধির মা, প্রয়াত কবি রোকেয়া লিলি, যিনি রাজনীতিক ছিলেন এবং সমাজ সেবায় যার অবদান যথেষ্ট ছিল আমাদের দেশে। নারী নেতৃত্ব, নারীবাদ বলবো না, উনি নারীদের অগ্রগতিতে কাজ করে গেছেন। তার স্মরণে আমাদের অনুষ্ঠানটা ছিল গত সোমবারে, বিশেষ অনুষ্ঠান, কারণ দুটো পর্বে ছিল, 2 হয়েছে। হ্যাঁ, 2 দিনে ছিল, যার ফলে আমরা গত অনুষ্ঠানটা আমাদের পক্ষে করা সম্ভব। খুব ভালো অনুষ্ঠান হয়েছে, সেই জন্য আমরা আনন্দিত যে আমাদের অনুষ্ঠানটাকে, আমাদের তো ধারাবাহিক চলবেই, কিন্তু ওই অনুষ্ঠানটা খুবই সময়োপযোগী এবং খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। হ্যাঁ, সেই অনুষ্ঠানটা সফলভাবে আমরা শেষ করেছি।
এখন বর্ণবীক্ষণ তো চলছে এবং চলবে। যতদিন চালাতে পারেন নারায়ণ চন্দ্র দাস আমরা সাপোর্ট দিয়ে যাব। অংশমালীর পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে ওই শিক্ষাগত দিকে বা ভাষাতাত্ত্বিক ব্যাপারগুলোর ব্যাখ্যা উনি দিচ্ছেন এবং আগামীতেও দিবেন। সেই অনুযায়ী আগামী সোমবারের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। দর্শকদের ধন্যবাদ নারায়ণ চন্দ্র দাসকে। নমস্কার, আপনাকেও ধন্যবাদ। অনুষ্ঠানটা আপনি ব্যস্ততার মধ্যেও চালিয়ে গেলেন, একটা ধারাবাহিকতা বজায় থাকলো।